দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি সরকারি বিনিয়োগ পরিস্থিতি এবং সার্বিকভাবে সেটা সামনের দিনে আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য দুজন সাংবাদিককে আজকে আমরা ডেকেছি, যারা নিয়মিতভাবে সরকারি বিনিয়োগ পরিস্থিতি, প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প নেওয়ার বিষয়গুলোকে আপনাদের কাছে বিভিন্ন নিউজের মাধ্যমে তুলে ধরেন। আমার সাথে আছেন আবুল কাশিম, তিনি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক এবং একই সাথে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করেন, এবং একই সাথে আমার সাথে আছেন জাহিদুল ইসলাম, তিনি সিনিয়র রিপোর্টার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বাণিজ্যিক ভিত্তিক ইংরেজি দৈনিকের। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব দর্শক, কিন্তু আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, ওটা দেখে আসি। সেপ্টেম্বর প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা, যা গত ৩ অর্থ বছরের একই সময়ে আদায়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি। রাজস্ব বোর্ড জানিয়েছে ২০২৫ থেকে ২৬ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় পর্যায়ের মূসক খাত এবং আমদানি ও রফতানি খাতের প্রতিটিতে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আপনারা প্রতিবেদনটি দেখলেন। জুলাই মাসে যে অর্থ বছর শুরু হলো এবং গত অর্থ বছরের যে পরিস্থিতি, তাতে সার্বিকভাবে সরকারি বিনিয়োগ পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন? এই সরকার যে চলতি অর্থ বছর বা ২৫-২৬ অর্থ বছরের বাজেট দিল, সেখানে কিন্তু তারা এডিপিতে বরাদ্দ কমিয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। ফলে স্বাভাবিকভাবে এখানে ৩৫,০০০ কোটি টাকা এডিপির সাইজটা কমে। গত বছরের তো এডিপি পুরোটা বাস্তবায়ন হয়নি, সরকারি বিনিয়োগ মানে কর্মসূচিতে বাস্তবায়ন হয়। হ্যাঁ, এটা হচ্ছে কোনো বছরই পুরোটা বাস্তবায়ন হয় না, এটা সংশোধন করা হয় এবং কমানো হয়, প্রত্যেক বছরই এটা কমে। তো আমরা যেটা দেখছি যে গত বছর এই সময়ে যখন হচ্ছে জুলাই এবং আগস্টে রাজনৈতিক অস্থিরতা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, ফলে এটিপি বাস্তবায়ন কম ছিল। এবছর কিন্তু তার চেয়েও এই ২ মাসে এটিপি বাস্তবায়ন কম হয়েছে। ২ মাসে কিরকম? এবছর ২ মাসে প্রায় ২.৫%-এর মতন বাস্তবায়ন হয়েছে। মোট যা বরাদ্দ দেওয়া ছিল তার ২.৫% মতো। গত বছরে হচ্ছে এই ২ মাসে প্রায় ৩.৫% বাস্তবায়ন হয়েছিল। তো এই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সম্প্রতি যে একনেক মিটিং শেষে পরিকল্পনা উপদেষ্টা উনি নিজেও হতাশা প্রকাশ করছেন, এবং এবছর যে এটিপি বাস্তবায়ন অনেক কম হচ্ছে, এটার উনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। উনি নিজে বলছেন যে গত বছর তো একটা অস্থিরতা ছিল, অনিশ্চিত পরিস্থিতি ছিল, এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতেও যেটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছিল এবছর তার চেয়েও কম। এটাতে পরিকল্পনা উপদেষ্টা নিজেই হচ্ছে একটু হতাশা প্রকাশ করছেন। এবং আপনি দেখছেন যে সামনে তো আমাদের দেশে একটা কিন্তু নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে গেছে, ফলে আগামী যে কয়েক মাস আছে, এই সরকার বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন, এর আগে এবং নির্বাচনের পরপরই কিন্তু এটিপি বাস্তবায়নে হচ্ছে গতিটা আসলে আমরা আশা করতে পারি না। আপনি আশঙ্কা করছেন যে এই বছরে বাস্তবায়নটা অতখানি ভালো হবে না। আমি জাহিদুল ইসলাম একই রকম ভাবে বলি যে যেটা বলছেন যে বাস্তবায়ন মানে শুরুটা অতখানি ভালো হয়নি সেই অর্থে। গত অর্থ বছরেও তো বাস্তবায়নের যে অনেক গতি ছিল তা না। এখানে আমরা যদি আর্থিক প্রোগ্রেস নিয়ে কথা বলি, সেখানে শুধু গত বছর না, এর আগের বছর, এবং আমি পরিকল্পনা কমিশনের সাংবাদিকতা করি ২০১১ সাল থেকে, তখন থেকেই দেখতেছি যে প্রথম ৩ মাসে ইমপ্লিমেন্টেশনের রেট থেকে ৪%-এর নিচে। এটা হলো আর্থিক প্রোগ্রেস। আর ভৌত অগ্রগতি কতটুকু হয় সেটা হলো দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের এখানে ভৌত অগ্রগতিটা সেভাবে মেজার করা হয় না। আমরা স্যার প্রোগ্রেসটা যেভাবে দেখি, যেটা জাহিদ সাহেব বলছিলেন যে আমরা মূলত আসলে আর্থিক ছাড়ের বিষয়টা যেহেতু দেখি, মানে সরকারের কোষাগার থেকে অর্থ পেমেন্ট করা হয়েছে কিনা এটাই দিয়ে যেহেতু মেজার করা হয়, সো ওইখানে খুব একটা প্রোগ্রেস প্রথম দিকে থাকে না, কারণ বিল সাবমিট, ওটাকে পেমেন্ট করা, এটাতে সময় লেগে যায়। এইটাই তো আপনার মূল বলছেন। কিন্তু সেটা তো গত বছরের জন্য যেমন সত্যি ছিল, তার থেকেও যদি কমে যায়,
তার অর্থ হলো যে মানে পরিস্থিতি একই রকম হচ্ছে আছে আর কি, পরিস্থিতির ভিতরে খুব বড় বেশি পরিবর্তন হয় না। পরিস্থিতি বড় কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আপনি একটা জিনিস জানেন যে গত ফিসকালে আমাদের প্রায় 300 প্রজেক্ট কমপ্লিট হয়ে এগুলো ফেজ আউট হয়ে গেছে। আর এক বছরে প্রজেক্ট অ্যাপ্রুভাল পর্যায়ে গেছে, মানে নতুন প্রজেক্ট এডিপিতে যোগ হয়েছে 72টা। সো এখন কিন্তু প্রকল্পের সংখ্যা কম। এটা 10-12 বছর পরে প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে বইটা, এখানে বিনিয়োগ প্রকল্প আছে 1000-এর কম। এটা কিন্তু সবসময় 1400-1500 এরকম একটা সংখ্যা মানে অনেকদিন ধরে 1200 থেকে মানে 1400-র ভিতরে এরকমই থাকে আর কি। তো এখন যেহেতু প্রকল্পের সংখ্যা কম, ডেফিনেটলি পিডির সংখ্যা কম, অফিস, এরপরে যে প্রজেক্টগুলো ফেজ আউট হয়েছে এই সময়, এগুলো তো বড় বড় প্রজেক্ট ছিল আপনি জানেন। কিন্তু সার্বিকভাবে আমরা যেটা বলার চেষ্টা করেছি আবুল কাশেম, সেটা হলো যে যেই প্রকল্প বাস্তবায়নের এই যে একটা মানে প্রথাগত প্রক্রিয়া চলমান আছে, যে বছরের প্রথম দিকে কাজ অতখানি হয় না, একটু স্লো যাওয়া হয়, বিল যেহেতু পাওয়া যায় না সেটা হয়, সেটার ভিতরেও অনেক পরিবর্তন মানে গতানুগতিকভাবে আসেনি। আর একটা যেটা আমরা শুনছি সেটা হলো যে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সতর্কতা দেখানো হয়েছে, এবং তার সাথে অনেক বেশি যুক্ত হলো আগের সরকারের সময় যে সুশাসনের ঘাটতির অভিজ্ঞতা। বিশেষ করে যেই ধরনের প্রকল্পগুলো তৈরি করা হয়েছে অনেক কিছু হয়তো আগের সরকারের সময় পরিকল্পনার ভিতরে ছিল, যেটা আসার পরে ফার্দার আরও স্ক্রুটিনির জন্য গেছে। সেইটা তো একদিক থেকে মানে ইতিবাচক কিনা, আবার এটার মানে অন্য প্রভাবও আছে কিনা? যেহেতু এখন প্রজেক্ট সংখ্যা কম আগের তুলনায়, আগের বছরগুলোর তুলনায়, সুতরাং এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশনে কিন্তু আমাদের অফিসাররা আরও বেশি মনোযোগ দিতে পারতেছে। আপনি একসাথে 10টা কাজ আগে করতেন, এখন হচ্ছে আপনি 8টা কাজ করতেছেন বা 6টা কাজ, ফলে আপনার এই 6টা কাজ বাস্তবায়নের প্রগ্রেসটা একটু ভালো থাকা উচিত ছিল। সেটা আমরা হচ্ছে খুব একটা দেখছি না, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি যে এই সরকার কিন্তু অর্থনীতিবিদদের সরকার। আমাদের চিফ অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা, প্ল্যানিং অ্যাডভাইজার সহ হচ্ছে আর অনেক মোটামুটি অর্থনীতিতে আমাদের উপদেষ্টা পরিষদ ভরা অর্থনীতিবিদে। তো ফলে তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের এডিপির হচ্ছে টাইমলি ইমপ্লিমেন্টেশনের উপরে ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন বিভিন্ন সময়। এবং আমরা সাধারণ মানুষ বা জার্নালিস্টরা আশা করছিলাম যে এই সরকার আসলে যেহেতু একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসছে এবং সরকারের মেন প্রায়োরিটিটা ছিল সংস্কার, ফলে এডিপি বাস্তবায়নের এবং সেখানে করাপশন ইলিমিনেশনে সরকারের হচ্ছে একটা শক্তিশালী অবস্থান থাকবে। এবং আপনি জানেন যে আমাদের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, তারাও কিন্তু অনেকগুলি সুপারিশ দিয়েছিল যে এটিপি বাস্তবায়নের দুর্নীতি দূর করা বা এটা ইমপ্লিমেন্টেশন কীভাবে আরও জোরদার করা যায় এবং মানুষ একটা প্রজেক্টের সুফল যাতে সময় মতো সে পায়। তো সেই জায়গায় হচ্ছে সাংবাদিক হিসেবে আমি একটু হতাশ হয়েছি, কারণ সেখানে কাঙ্ক্ষিত অগ্রগতিটা দেখি নাই। আপনি দেখেন যে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নেই, কর্মসংস্থান নেই। এই সময় যদি হচ্ছে গভর্নমেন্ট ইনভেস্টমেন্টটা কমে যায় বা এডিপি ইমপ্লিমেন্টেশন যদি কমে যায়, তো মানুষের আসলে কর্মসংস্থান তার কোথায় হবে? সেই জায়গায় কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে। ওই জায়গাটাতে হয়তো যাবো। জাহিদুল ইসলাম, আপনার যেটা যে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে একই রকমভাবে যেটা বলছেন যে আবুল কাশেম বলছেন এক ধরনের সতর্কতা আছে, কিছুটা যেটা আছে যে স্ক্রুটিনিগুলো ভালো হয়েছে, এর ভিতরে আপনি বলছেন যে 70টার মতন প্রকল্প আপনারা জানতে পেরেছেন। আপনার মানে ধারণা করেন যে এই জায়গাটা থেকে মানে বাস্তবায়নে হয়তো অনেক গুণগত পরিবর্তন এসছে কিনা সেটা নিয়ে আপনার সন্দেহ থাকতে পারে, কিন্তু প্রকল্প নেয়ার ক্ষেত্রে যে সতর্কতাটা সেটা কি গুণগতভাবে এসছে কিনা? এই চলতি সরকার 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পরে একনেক এবং এনইসি গঠন করার পর এই প্রথম একনেক মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো ছিল, এখানে বেশ কিছু সিদ্ধান্ত ছিল। এর মধ্যে একটা বড় সিদ্ধান্ত ছিল যে এই সরকার কোনো বড় ধরনের প্রকল্প নেবে না। তো এর মধ্যে আমরা দেখেছি যে মাঝারি আকারের কিছু প্রকল্প পাস হয়েছে। আপনি জানেন চট্টগ্রামে একটা রেল সেতু হওয়ার কথা ছিল, সেই রেল সেতু এটা কোরিয়ার ফাইন্যান্সে হওয়ার কথা ছিল। এই প্রজেক্টটা যদি একনেকে অনুমোদন না পেত তাহলে কিন্তু এখানে কোরিয়ার সহযোগিতাটা তখন পাওয়া যেত না। এরকম মেট্রো রেলের প্রকল্পে একটা এমআরটি লাইন 5 সাউথ, এই প্রজেক্টটা কিন্তু বিশাল আকারের একটা প্রকল্প, প্রায় 1.5 লাখ কোটি টাকার। এই প্রজেক্টটা কিন্তু বিভিন্ন ধরনের, এটা প্রায় একনেকে উপস্থাপনের পর্যায়ে ছিল,
এরপরে আবার সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে, যে এই প্রজেক্টটা আবার রিভিজিট করা, মানে পুনর্মূল্যায়ন করা, প্রকল্পের গঠনটা আরেকবার দেখা, ফিজিবিলিটি আরেকবার দেখা। সেখানে এই প্রকল্পটা পুনর্মূল্যায়ন করতে গিয়ে দেখা গেল যে এটা 7,000 কোটি টাকার হলো ব্যয় কমে। তো এই প্রজেক্টটা আবার একনেকে পাঠানো হয়েছে, যদিও সরকার এখন শেষ মুহূর্তে এই প্রজেক্টটা অনুমোদন দিতে চাচ্ছে না, কারণ পরিকল্পনা উপদেষ্টা যিনি আছেন ওনার মনে হলো যে এটা হয়তো আরও ব্যয় কমতে পারে, এটা পুনর্মূল্যায়ন হওয়া উচিত। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরই আমরা এই প্রকল্প, কারণ এই প্রকল্পের আরও অন্যান্য জায়গা আছে এবং আমি নিশ্চিত যে দর্শকদের আগ্রহ থাকবে। বিরতিটা এই সময় নেই, দর্শকরা সাথে থাকবেন। আমাদের এমআরটি প্রকল্প, যেটা মেট্রো রেলের প্রকল্প, নিঃসন্দেহে আপনাদের অনেক কাছের একটা জানার আগ্রহ থাকবে যে এই প্রকল্প কী হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। বিরতির পর আসবেন, আমরা সাথে আছি। আগামীর বাংলাদেশ, বিশেষ টক শো আগামীর বাংলাদেশ, দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি, দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলছিলাম আজকে সরকারি বিনিয়োগ পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে। প্রথম যখন উত্থাপন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এটার ফিজিবিলিটি স্টাডি, মূলত ডকুমেন্টেশন গত সরকারের সময় হয়েছিল, প্রায় 50,000 কোটি টাকা চাওয়া হয়েছিল এবং এটা পুনর্বিবেচনা, পুনর্মূল্যায়নের জন্য পাঠানোর পরে যখন ফেরত এসছে, এটার খরচ প্রায় 7,000 কোটি টাকা কমানো হয়েছে। তারপরেও বোধহয় এখনও পর্যন্ত সরকার বিবেচনা করছে যে এটা আরও খরচ কমতে পারে, কারণ এটা আমরা সবাই জানতাম যে বাংলাদেশের যে প্রকল্প বাস্তবায়নের ব্যয়, বিশেষ করে বড় বড় এই মেগা প্রকল্পগুলো, সেটার ব্যয় অনেক বেশি আমাদের প্রতিবেশী দেশগুলোর চাইতে, এবং সেই কারণেই এগুলোর পুনর্মূল্যায়ন আরও করা সম্ভব বলে তারা বিশ্বাস করছেন। সেই আলোচনা করছেন যে এখন এটার পরিস্থিতি কী আছে। এডিবি এইটা নিয়ে সমীক্ষা, যে একটা প্রকল্প ছিল যে এই লাইনটা আসলে কোন দিকে যাবে, অ্যালাইনমেন্ট কী হবে, কী কী কম্পোনেন্ট থাকবে, খরচ কত হবে, এটার জন্য একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলে এডিবির ফিজিবিলিটি স্টাডিটা করে দেওয়া হয়, ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড অলসো ডিটেইল ডিজাইন, একেবারে কমপ্লিট ডিজাইন এটা হয়েছে। আমাদের 600 কোটি টাকার মতো এখানে খরচ হয়েছে। তো এই সাপোর্ট প্রজেক্টের আওতায় এখানে ডিটেইল ডিজাইনটা হওয়ার পরে এটার খরচ ধরা হয়েছিল 52,000 কোটি টাকা। গতবারের অক্টোবরের প্রথম একনেকের এই সিদ্ধান্তটা আসার পরে যে বড় প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন হবে, এরপরে এক্সিস্টিং প্রজেক্ট এবং নতুন যে প্রজেক্টগুলো আসবে সেটার পুনর্মূল্যায়ন হবে, সেটার অংশ হিসেবেই কিন্তু এটা সড়ক বিভাগে ফেরত পাঠানো হয়েছিল। তো সড়ক বিভাগে এটা ব্যয় পুনর্মূল্যায়নের জন্য একটা কমিটি গঠন করার পর তারা যে প্রজেক্টটা পাঠিয়েছিল প্ল্যানিং কমিশনে, সেটা 43,000 কোটি টাকার। দাতা সংস্থার পক্ষ থেকে তাদের, আপনি জানেন, তাদের একটা চাপ থাকে, কারণ বড় ফাইন্যান্স যখন করবে তখন তো তার এই যে অর্থ যেটা ডলার, এটা কিন্তু তার একটা ম্যানেজ। সাম্প্রতিক সময়ে দেখেছি যে এডিবি বলছে যে এই টাকাটা তাদের দ্রুত বাস্তবায়ন করতে হবে, এটা অনুমোদনের জন্য তারা বলেছেন, কারণ তারা যেই সূত্র থেকে বা যেই উৎস থেকে তারা এটা লোনটা সার্ভিস করবেন, আমাদেরকে অর্থায়ন করবেন, সেইটা হয়তো সময় ফুরিয়ে যাচ্ছে। এডিবি
আর সেটা তো আসলে একটা হলো মাল্টিন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার, এখানে বিভিন্ন দেশগুলোর সদস্য দেশগুলোর এখানে Fund অর্থ থাকে। আছে, আমরাও মেম্বার, আমাদেরও টাকা আছে। এই টাকা কোথায় ব্যয় হবে, কোন দেশে ব্যয় হবে, সেটারও তারা একটা ইনভেলপ করে রাখে আগামী 3 বছর 5 বছর। এটা যদি বাংলাদেশের জন্য তারা অ্যাভেলেবল না রাখতো, তাহলে অন্য কোনো এক মেম্বারের বা বাংলাদেশেরই অন্য কোনো প্রকল্পে ব্যয় হতো। এখন তাদের পক্ষ থেকে সরকারের কাছে বলা হয়েছে, তাদের একটা প্রেশার আছে যে দ্রুত এই প্রজেক্টটা একনাকে অনুমোদনের পরে এটা হলো ঋণ চুক্তি করার জন্য করতে তাদের হবে। পক্ষ থেকে একটা চাপ আছে। আবুল কাশেম, যেই আলোচনাটা হলো, যেই বাস্তবায়নের ধীর গতি হলো, এখন পর্যন্ত কি পরিকল্পনা মানে মন্ত্রণালয় থেকে বলি বা আইএমএডি থেকে বলি, যারা এই হিসাব কিতাব দেন, তারা কি কোনো কমপ্লিট হিসাব দিয়েছেন যে মানে আমরা ভ্যালু ফর মানি করতে পেরেছি বা প্রকল্প যেগুলো সমাপ্ত করেছে সেগুলো কস্ট সেভিং কত হলো, এই ধরনের কি কোনো প্রতিবেদন বা কোনো হিসাব আপনারা পেয়েছেন কখনো? বিভিন্ন প্রোগ্রামে উপদেষ্টারা বা সচিবরা বলেন যে আমরা এই প্রকল্প থেকে এত টাকা সাশ্রয় করছি, এই প্রকল্প থেকে এত টাকা সাশ্রয় করছি। এই যে সাশ্রয় বা অনিয়মের পথগুলি বন্ধ করা, এটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, একটা প্রজেক্ট প্রপোজাল যেটা 2024 সালে হয়তো জুলাই বা আগস্টে বা সেপ্টেম্বরে একদিকে উঠে যেত, সেটা স্ক্রুটিনি করতে 1.5 বছর লেগে গেছে, তবু ফাইনাল হয়নি। এটা আমাদের যে দক্ষতার যে একটা বিরাট ঘাটতি। আসলে আমাদের কর্মকর্তাদের আসলে দক্ষতার ঘাটতিটা কোন লেভেলে আছে, এটা হলো আমার একটা পয়েন্ট। দ্বিতীয় যেটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে এই সরকার এই যে দুর্নীতি বন্ধ বা ব্যয় সাশ্রয় করার জন্য যেসব স্ক্রুটিনি করতেছে এখন এই প্রজেক্টটা নেওয়ার ক্ষেত্রে, পার্টিকুলার যদি আমি এই প্রজেক্টটার কথাই বলি, যে আগামী ইলেকশনের পরে সেম সিস্টেম বহাল থাকবে, এরকম কোনো সিস্টেম কিন্তু এই সরকার তৈরি করে দিয়ে যাচ্ছে না। অনেক ধরনের সংস্কারের আলোচনা তো হচ্ছে, রাজনৈতিক আলোচনাটাই হয়তো এখন বড় করে আসছে। জুলাই সনদের বিষয়টা এখন সবচাইতে তাজা খবর, কিন্তু অর্থনৈতিক সংস্কারের যে অন্যান্য জায়গা আছে, হয়তো ব্যাংকিং খাতে কিছুটা হয়েছে, আমাদের অন্যান্য খাতে হয়েছে, রাজস্ব আহরণের বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সরকারি ব্যয় করার ক্ষেত্রে সংস্কারের যেই বিষয়গুলো বা প্রয়োজনীয়তা, সেটার যে গুরুত্ব, সেই বিষয়ে কি কোনো অগ্রগতির কথা আপনারা শুনেছেন কিনা? সরকারের এখন ফোকাসটা আসলে আগামী ইলেকশন, এবং এই ইলেকশনের আগে মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে কীভাবে ঠান্ডা রেখে একরকমের একটা ইলেকশন দিয়ে তারা চলে যেতে পারে। ফলে এই আদার যেসব সংস্কার, আপনার হেলথ সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, এইসব জায়গায় কোনো কিছুই হচ্ছে না। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ ভাগে আমরা আলোচনা করব যে আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আরও গতিশীল আনতে আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ে ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজকে কথা বলছিলাম সরকারি বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের পরিস্থিতি এবং সেখানে আমরা কিভাবে গতি আনতে পারি। এর জন্য আবুল কাসেম, বিরতির আগে আপনি বলছিলেন যে আর্থিক সক্ষমতার বিষয় একটা বড় বিষয় হলো যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরেই বলতাম যে প্রকল্প বাস্তবায়ন করাটার একটু গতিটাও একটু স্লো করে রাখা হয়, কারণ আসলে যে বিরাট অঙ্কের বাজেট দেওয়া হয় ওইটার অতখানি সম্পদ সংগ্রহ হয় না, ফলে খরচ করার তাগিদটা অতখানি থাকে না, এটাও প্রকল্পকে ধীর গতিতে পাঠিয়ে দেয়। এখনও সেই আর্থিক সক্ষমতার যে সংকট এটা রয়ে গেছে। তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে IMF-এর একটা নতুন শর্ত যে বাংলাদেশ একটা নির্দিষ্ট সীমার ভিতরে ঋণ রাখতে হবে এবং সেইটা এই অর্থ বছরের জন্য আমরা যেটা শুনলাম যে $8.5 বিলিয়ন মতন, এর বেশি তারা বিদেশ থেকে ঋণ নিতে পারবেন না। আমরা এখনও ঠিক নিশ্চিত না যে দেশি ঋণের ক্ষেত্রেও তারা কোনো ধরনের শর্ত দিয়েছেন কিনা, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমার ADP বাস্তবায়নের সাথে যুক্ত, কারণ আমার বৈদেশিক যে ঋণ আছে সেইটার বাজেটের যে লক্ষ্য আছে এটা এই পরিমাণের থেকে বেশি। তো আপনি মানে সেইটাও কি একটা মানে সমস্যা তৈরি করবে কিনা যে আমি অর্থ বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশি সাহায্যপুষ্ট যে প্রকল্প আছে সেখান থেকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কি আমি একটু চিন্তা করব যে আমি আবার ওই লিমিট হারিয়ে না ফেলি? কারণ সরকারের থেকে আবার আমি শুনেছি যে সম্প্রতি আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে সব শর্ত মানতে হবে, এমন কোনো কথা নেই। আপনি জানেন যে অর্থ উপদেষ্টা এখন IMF-এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে আছেন। উনি যাওয়ার আগে এই বিষয়ে আমি ওনার সাথে কথা বলছিলাম এবং আমরা কয়েকজন সাংবাদিক যখন ওনার কাছে যাব তো উনি জানতে চেয়েছিলেন ওনার PS-এর কাছে যে আসলে আমরা কি বিষয়ে প্রশ্ন করব। যখন আমরা এই বিষয়ে প্রশ্ন করতে চাইলাম যে IMF-এর যে একটা বার আছে যে $8 বিলিয়ন বেশি ঋণ নেওয়া যাবে না এই ফিসকালে, এই বিষয়ে জানতে চাইব, উনি প্রথমে আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাননি। এরপরে অবশ্য উনি আমাদের ডাকছেন এবং আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম, তখন উনি এটার কি ইম্প্যাক্ট পড়বে ইকোনমিতে সরাসরি এই বিষয়ে উনি বলেননি। উনি নিজে থেকে বলছেন যে আমরা আসলে আর বেশি বিদেশি ঋণ নিতে চাই না, কারণ সামনে যে সরকারি আসবে তাদের উপরে একটা বার্ডেন তৈরি হবে, তারপরে বিদেশি ঋণ নিতে গেলে তাদের অনেক শর্ত মানতে হয়, আমরা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারি না, এসব উনি বলেছেন। আর একটা প্রশ্ন যদি করি এটার ক্ষেত্রে, হ্যাঁ, সেটা হলো যেমন ধরেন প্রকল্প নেয়ার ক্ষেত্রেও আপনি বলছেন যে ইসেতে আছেন আপনি মেট্রো রেল প্রকল্প যেটা MRT লাইন, যদিও বলে আমি সাধারণ দর্শকের জন্য বলছি মেট্রো রেল প্রকল্প, আমাদের যে এক্সিস্টিং মেট্রো রেল আছে সেইখানেও আমরা দেখলাম যে এখনও ওই একই রকম চাপ তৈরি হচ্ছে যে মানে আমরা প্রচুর জনপ্রিয় একটি প্রকল্প, কিন্তু এর থেকে যে রাজস্ব আসছে সেই রাজস্ব দিয়ে অপারেটিং কস্ট বা যেটা আমাদের চলার কথা সেইটাই আমরা পূরণ করতে পারছি না। তো টাকা ফেরত দেওয়ার সক্ষমতা তো আরও পরের ব্যাপার। তো একই রকম আবার যে নতুন লাইন আসছে সেইটার ক্ষেত্রে কি এই বিষয়গুলোর ব্যাপারে বড় স্ক্রুটিনি হয়েছে যে আমরা ওইটা বাস্তবায়ন করলে ওইটার থেকে যে অর্থ আসবে সেটা দিয়ে ফেরত দিতে পারবো যাতে দেশ ঋণের চাপে না পড়ে? জি, এখানে মেট্রো রেলের যে বিষয়টা, বিশেষ করে মেট্রো রেল নগর পরিবহন অবকাঠামোতে ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসেপ্ট আছে, যে পরিমাণ ভাড়া আসে এটা নির্মাণ খরচ কোনোদিন ভাড়া দিয়ে ওঠে না, যে কারণে এটা ফিনান্সিয়ালি কখনোই ভায়াবল হয় না, এটা ভায়াবল হয় ইকোনমিক্যালি। এখানে মানুষের সময় সাশ্রয় হচ্ছে, অর্থনীতিতে গতি আসছে, মানুষ একটু আরামে কোথাও যেতে পারতেছে, যদি 2 ঘন্টা সাশ্রয় হয় সে পরিবারকে এই সময়টা দিতে পারতেছে। তো এই কারণে মেট্রো রেল যেহেতু ইকোনমিক্যালি ভায়াবল, ফিনান্সিয়ালি ভায়াবল না, এই জন্য মেট্রো রেলের পাশাপাশি ইনকাম জেনারেটিংয়ের কিছু কম্পোনেন্ট রাখতে হয়, যেখানে সুযোগ আছে সেখানে মার্কেট করা। ওইটা তো আপনার সেই পরিকল্পনারই অংশ, যে মার্কেট করা, এবং সেটার ভিতরে এটা তো সারা পৃথিবীতে থাকে, মানে বরং উল্টো কিছু আমাদের এখানে নিয়ম আছে যে মেট্রো রেলের ভিতরে কেউ পানি নিয়ে যাইতে পারবে না, কিন্তু সারা পৃথিবীতে আমরা যত অনেকগুলো জায়গায় আমার নিজের সুযোগ হয়েছে মেট্রো রেলে যে মানুষ ওখানে পানি নিয়ে কাজে যায়, কফি নিয়ে কাজে যায়, কিন্তু আমাদের দেশে তো আধা লিটার পানিও নেওয়া যায় না, ওখানে কোনো দোকানও নাই, কিন্তু অনেক দেশে তো মানে রেস্টুরেন্টও করা হয়েছে মেট্রো রেলের ভিতরে। এখন MRT লাইন 6 যেটা এখন অপারেশনে আসছে, সেখানে যে প্ল্যানটা ছিল 2টা ট্রানজিট ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হাব, TOD, এই TOD 2টা করতে পারলে, যে মার্কেটগুলো 6টা মার্কেট করার কথা ছিল সেগুলো করতে পারলে
এরপরে এখানে বিজ্ঞাপনের বিষয় আছে, ডিসপ্লের বিষয় আছে। এই বিষয়গুলো যদি ইউটিলাইজ করা যায় তো সুযোগগুলা, তখন এখানে মোট রেভিনিউর 35 থেকে এইটা করা যাচ্ছে না কেন? এটা করা যাচ্ছে না মানে এটা তো পরিকল্পনায় ছিল। দুইটা কারণে। এটা প্রথমত করা যাচ্ছে না, একটা মেট্রো রেল দ্রুত উদ্বোধন করতে হবে, এটা একটা চাপ ছিল সব পলিটিক্যাল সরকারের, একটা চাপ থাকে। পলিটিক্যাল সরকারের ডেভেলপমেন্ট আসলে যেটা ভিজিবিলিটি বেশি আছে সেটা, মানে তারপর তো অনেক সময় চলে গেছে আর কি, মানে তো মেট্রো রেল অনেক পপুলার হয়েছে, স্টেবল হয়েছে, কিন্তু এখানে আমি মনে করি যে ইনকাম জেনারেটিং যে কাজগুলো নিয়মভাবে ক্যালেন্ডারের ভিত্তিতে করার কথা ছিল, সেটার ব্যাপারে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, সেটা একটা বড় চাপের ভিতরে ছিল। আমি সর্বশেষ যদি বলি যে মানে এই সরকারের শেষ সময়ে কোন ধরনের প্রকল্পগুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে শেষ করবেন আপনি যদি ব্যাখ্যা করেন? আচ্ছা, এই সরকারের আমলে যদি আমি এখন বলবো যতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে নতুন প্রকল্প অনুমোদনের গুরুত্ব না দিয়ে প্রথম একনেক বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছিল যে আমরা যে এক্সিস্টিং প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা রিভিজিট করব। আপনি জানেন এটা প্রত্যেকটা মিনিস্ট্রির স্ব-উদ্যোগে এটা এরকম একটা করা উচিত ছিল, যেটা আইসিটি বিভাগ করেছে। ওরা একটা কমিটি করে দিয়ে, এই কমিটি বিভিন্ন মিনিস্ট্রির পরিকল্পনা কমিশন বলেন, আইএমইডি বলেন, বিভিন্ন জায়গার বাংলাদেশ বিপিপিএ প্রকিউরমেন্ট অথরিটি যেটা, তাদের প্রতিনিধি ছিল। তারা সব কিছু পর্যালোচনা করে তাদের কাছে মনে হয়েছে শুধু আইসিটি বিভাগের যে প্রজেক্টগুলোতে যে অপ্রয়োজনীয় কম্পোনেন্ট আছে এগুলো যদি বাদ দিতে পারে তাহলে 7 থেকে 8,000 কোটি টাকা সাশ্রয় হবে। এগুলো যেগুলো সাশ্রয় হয়েছে এটা তো মূলত কম্পোনেন্ট বাদ দিয়ে। জি, আমি সেটাই, খরচ কি কমেছে? আমি সেটাই বলতেছিলাম যে এই কম্পোনেন্টগুলো বাদ দিয়ে অপ্রয়োজনীয় প্রজেক্টে অনেক কম্পোনেন্ট থাকে, বিদেশি টাইলস থাকে। আপনি যদি দেখেন হাইটেক পার্কের পাশে যে একটা রেল স্টেশন, এই রেল স্টেশনে আপনার 50 কোটি টাকা খরচ হয়েছে একটা রেল স্টেশনে। ওখানে 3 তলা বিল্ডিং বানানো হয়েছে, রেলের লোকজন এখানে গিয়ে থাকবেন, 3 তলা একটা ডরমিটরি। কিন্তু আপনি জানেন এই স্টেশনে একটা মাত্র ট্রেন দাঁড়ায়। তো এইভাবে অপ্রয়োজনীয় কম্পোনেন্ট বাদ দেওয়া সেটাও কিন্তু একটা বিশাল সাশ্রয়। কিন্তু এই যে আইসিটি বিভাগ যে উদ্যোগগুলো নিয়েছে, যে এটার একটা পথ দেখিয়ে দিয়েছে যে এটা সাশ্রয় করা সম্ভব। কিন্তু এই কমিটির সিদ্ধান্তের আলোকে প্রজেক্টগুলো সংশোধন করে কিন্তু প্ল্যানিং কমিশন পর্যন্ত আসে নাই এখনো। অন্য কোনো মিনিস্ট্রি এভাবে পাঠাইতে পারে নাই যে আমার এই প্রজেক্ট থেকে এটা আছে অপ্রয়োজনীয় অংশ, এটা আমি বাদ দেব। তো এই প্রজেক্টগুলো যদি এভাবে না আসে, আপনার যত প্রজেক্ট এখানে আসতেছে, যেমন আগামী মঙ্গলবারে সেইটা আপনি মনে করেন যে এটা করার দরকার, সেটা করা দরকার সবার আগে, অপ্রয়োজনীয় কম্পোনেন্ট বাতিল করা উচিত। 1 মিনিটে যদি আবুল কাশেম বলি, যেটা উনি বলছেন যে মানে অপ্রয়োজনীয় কম্পোনেন্ট বাদ দেওয়া সংশোধন সেটা চলছে। একটা বড় যেটা হচ্ছে যে মানে আমরা যেটাকে সাধারণ ভাষায় বলতে 5 টাকার জিনিস 50 টাকায় কেনা হয়, সেইটার ব্যাপারে কোনো স্ক্রুটিনির কথা আপনারা শুনেছেন? এই সরকার কিন্তু হচ্ছে আপনার ডিপিএমটা করবে না, এরকম সরকারের বিভিন্ন শুরুর দিকে বক্তব্য ছিল যে সরকার সকল কেনাকাটা ওপেন টেন্ডারিংয়ে করবে, স্বচ্ছতার ভিত্তিতে করবে, ডাইরেক্ট কিনবে না। হ্যাঁ, কিন্তু আমরা এখন দেখছি যে সেই আপনার বিদ্যুৎ কেন্দ্র থেকে চিটাগাং পোর্ট সবই হচ্ছে এই ডিপিএম ফরম্যাটে হচ্ছে। fলে এখানে কিন্তু স্বচ্ছতা নিয়ে এক ধরনের প্রশ্ন এখনো আছে, সামনে হয়তো এটা আরেকটু প্রথম যে নীতিগুলো নেওয়া হয়েছিল তার মধ্যে কিছু কিছু বিচ্যুতি আপনারা দেখছেন, তাই তো? আমরা অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম সরকারি বিনিয়োগ প্রকল্প নিয়ে, এবং দৃশ্যমানভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের কথা আমার আলোচকরা বলেছেন, যে এখানে প্রকল্প নতুন করে নেওয়ার ক্ষেত্রে যেমন এক ধরনের সতর্কতা নেওয়া হয়েছে, যে যার ফলে অনেকগুলো প্রকল্পের খরচ কমানো সম্ভব হয়েছে। আবার যেগুলো বর্তমান প্রকল্প আছে তার কিছু অপ্রয়োজনীয় অংশ যেগুলো বিগত সরকারের সময় নেওয়া হয়েছিল সেগুলোকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নিঃসন্দেহে প্রকল্প বাস্তবায়নের ধীর গতি একটা বড় চিন্তার কারণের সাথে যুক্ত হয়েছে হলো যে আর্থিক সক্ষমতা, যে জায়গাটায় অনেক বড় ইতিবাচক পরিবর্তন আসেনি, বরং নতুন নতুন চাপ এখানে এসছে। যেটা করা প্রয়োজন, আমার দুজন আলোচক বলেছেন, সেটা হলো যে এই সরকারের চলে যাবার আগে একটা সত্যিকার অর্থে এই সরকারি প্রকল্পের খরচ কিভাবে
কমানো যায়, কমানো সম্ভব, এখানে সুশাসন আসা সম্ভব, এটাকে একটা ভালো নীতির ভিতরে নিয়ে আসা, যেন পরবর্তীতে যে সরকারি আসবেন তারা সেইটাকে ব্যবহার করতে পারেন। সুতরাং সেই জায়গাটা একটা গুরুত্বের যে বিষয়, সেটা এই সরকারকে দিয়ে যেতে হবে। এইটাই একটা বড় দাবি, যেটার সাধারণভাবে একটা নীতি কিন্তু প্রথম দিকে নেওয়া হয়েছিল। এছাড়া অন্যান্য যেই প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন, যে কিছু বিষয়ে নীতি নেওয়া হয়েছিল, সেই নীতিগুলো থেকে বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। সেই বিচ্যুতিগুলো থেকে সরে আসার কথা আমার আলোচকরা বলেছেন। আজকে দর্শক, আমরা আলোচনা এখানে শেষ করছি। আমরা আবার এই অনুষ্ঠানে ফেরত আসব, অন্য কোনো বিষয়ে জানতে চাইব কেমন আছে অর্থনীতি।